আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি? কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই। জ্যোতিষ এবং ফেংশুই দ্বারা মনের দুশ্চিন্তা কাটানোর জন্য পশ্চিম বাংলার এমনই এক প্রতিষ্ঠান যেখানে মঙ্গলের এমন কোনো জ্যোতিষ, বাস্তু বা ফেংশুই অথবা তন্ত্রের সামগ্রী নেই যা পাওয়া যায় না। এই সমস্ত সামগ্রীর ধর্মীয় ব্যাখ্যা, উপস্থাপনা এবং শোধন যে মানুষটির तकदीर मेरी मुझसे रूठी हुई है। मैया तकदीर मुझसे रूठी हुई है। बदल देती तू किस्मत, बात झूठी नहीं है। मैया तकदीर मेरी मैया द्वार तेरा निराला, शरण जो तेरी आया उसे तूने संभाला। देव का इस जहां में कोई तुझसा नहीं है। देव का इस जहां में कोई तुझसा नहीं है। बदल देती तू किस्मत, बात झूठी नहीं है। मैया तकदीर मेरी सुन कर के मैया शरण में आ पड़ा हूँ। नहीं छोड़ूंगा तुझको, मैं भी जिद में पड़ा हूँ। क्यों तू निष्ठुर बनी है, बात सुनती नहीं है। क्यों तू निष्ठुर बनी है, बात सुनती नहीं है। बदल देती तू किस्मत, बात झूठी नहीं है। मैया तकदीर मेरी बदनाम होगा। कहता संजय जो भी बात बिल्कुल सही है। कहता संजय जो भी बात बिल्कुल सही है। बदल देती तू किस्मत, बात झूठी नहीं है। मैया तकदीर मुझसे रूठी हुई है। बदल देती तू किस्मत, बात झूठी
জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা, এবং শুভ নবরাত্রি। মাতাজির নবরাত্রি আরম্ভ, চৈত্র মাসের নবরাত্রি। পশ্চিমবাংলায় আমরা এটাকে বাসন্তী পুজো বলি। উত্তর ভারতে এই যে নবরাত্রি 9 দিন, এটা সবাই কিন্তু পালন করে যুগ যুগান্তর ধরে। মানে যারা মানে তারা পুরোপুরি মানে, তারা কোনোভাবে এটাকে বাতিল করতে পারে না। এই চৈত্র মাস আর যেটা দুর্গাপূজার সময় যে নবরাত্রিটা হয়, মা সবারই মঙ্গল করুক, ভালো করুক। আর কেউ না হলেও সঞ্জয় দাস সেই কামনা অবশ্যই কিন্তু সবার জন্য করে। কেন, সত্যি माताजी अगर रूठ जाए तो फिर कुछ नहीं हो सकता। अगर माताजी प्रसन्न हो जाए तो भाई তাহলে তার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তার সব থেকে বড় প্রমাণ আপনাদের সঞ্জয় দা, বড় প্রমাণ। মাতাজি এই পেশায় আমাকে এনেছে, এই পেশায় সফলতা দিয়েছে, আপনাদের কাছে রেখেছে, আপনাদের উপকারের জন্য, আপনাদের মঙ্গলের জন্য। হ্যাঁ দর্শক বন্ধু, আর কত কি হলো আর কত কি গেল, কত কথা আর কত কথা, কিন্তু মাতাজির এই গরিব ভাইকে, সরি মাতাজির গরিব সন্তানকে কেউ আটকাতে পারল না। জয় মাতা দি, এটা ঘটনা। আর আমি সব সময় বলি, মানে যারা আমার পরিচিত তাদেরকে তো বলি যে ভাই, अगर इस जीवन में मैंने एक रोटी भी खाई है তো সেটাও মাতাজির কৃপা, আশীর্বাদ এবং দয়াতে খেয়েছি। একদম এটা একটা ক্লাসিক উদাহরণ সঞ্জয় দা। অনেকবার মনে করি যে মাতাজির কাছে হয়তো অনেকরা যায়, অনেকই মাতাজিকে চায়, তো আমি কেন মনে করি যে আমি মাতাজির কাছে একটু স্পেশাল? সেটা আমার মনে হয়, আমি এটা একটা সাময়িক একটু গবেষণা করেছি। আমি মনে হয় যে আমি এতটাই ভালোবেসেছি মাতাজিকে, আর শুধু সুখের মধ্যে নয়, যদি আমার জীবনে কোনো দুঃখ কষ্টও এসছে, আসতেই পারে, আমি কিন্তু ওনার ল্যাচটা কোনোদিন ছাড়িনি মাতাজির, কোনোদিন না। বরঞ্চ আরো বিশ্বাসটা বেড়েছে মাতাজির প্রতি, আরো বেড়েছে। ঠিক আছে মা, হয়তো তুমি আমাকে কোনো কারণে হয়তো শাস্তি দিচ্ছ, কোনো কারণে হয়তো তুমি আমাকে কিছু শিক্ষা দিচ্ছ, কিন্তু আমার এটা দৃঢ় বিশ্বাস তুমি যা করছো মঙ্গলের জন্য করছো, আমার ভালোর জন্য করছো। এবং এই বিশ্বাস নিয়ে আমি বেঁচে থাকবো, এবং আমি এই বিশ্বাস নিয়ে আমি মরবো। জয় মাতা দি, বাস এটাই আমার শেষ কথা। তার জন্য দর্শক বন্ধু, মানে আপনারা হয়তো দেখেছেন সঞ্জয় দা প্রায় হাসি মুখে থাকে, প্রায়। ওর কারণ জাস্ট মনে করি যে জাস্ট উনি রয়েছেন আমার সঙ্গে। কেন, আমার মৃত মা যখন বেঁচে ছিল, মানে মা যখন বেঁচে ছিলেন, তখন হঠাৎ করে আমি আপনাদের কথাটা বলেছি। একদিন আমি বললাম, মা ভীষণ আমাকে একটু একাকিত্ব মনে হয় ইদানিক, বহু বছর আগের কথা। তো মা আমাকে কি ভেবে আমাকে একটা কথা বলে দিল, সেটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। যে তুই নিজেকে একা মনে করছিস কেন, তোর সঙ্গে তো মাতাজি আছে। বাস ওই যে একটা কথা মাথায় আমার ঢুকলো,
আর বেরোতে চাইনি, একদমই না, একদমই বেরোতে চাইনি। সত্যি তো, মা যখন হঠাৎ করে বলে দিল যে মাতাজি তোর সঙ্গে আছে, আর মাইন্ড ইউ, মানে মা মাতাজিকে মানতো, কিন্তু আমার মা বাবারা গুরু পুজো করতো, মানে নিজের গুরুদেবের পুজো করতো সারা জীবন। তারা মাতাজির প্রতি অতটা পাগল ছিল না যতটা আমি ছোটবেলা থেকে আছি। কিন্তু মা নিজে আমাকে বলছে যে হ্যাঁ মাতাজি তোর সঙ্গে আছে। কি জানি মনে হলো যে সেই কথা আমার যেন মনে লেগে গেল। যাই হোক, কৃপা যাতে থাকে, इसीलिए तो कभी अगर दुख या गम हो तो मैया तकदीर मेरी मुझसे रूठी हुई है, बदल देती तो किस्मत, बात बिल्कुल सही है, मैया तकदीर मेरी। ये मेरी जिंदगी की कहानी है। যাই হোক দর্শক বন্ধু, আজকে কিছু কিছু আমি বাস্তুর আমি টোটকা বলে সেটাকে বদনাম করব না। টোটকা আমি জানি না, আমি যদিও কিছু টিপস দিয়ে থাকি সেটা শাস্ত্র অনুসার, আমি বানিয়ে বা আমার বুদ্ধিতে কোনোদিন আমি কোনো উপায় আমি কিন্তু আমার যুক্তিতে দিই না, নয়তো শাস্ত্র অনুসার দিই, আর নয়তো আর যদি আমি কোনো টিপসও দিই সেটা শাস্ত্র অনুসার। কিছু কিছু আছে, বাড়িকে নিয়ে কিছুটা কথা বলি, যেগুলো সাময়িক সামর্থ্যে যেগুলো করা যেতে পারে। সদর দরজা বাইরে যে একটা ছোট্ট লাইট অবশ্যই লাগাবেন, লাইট লাগাবেন। সেটা নাও কেউ যদি বেল বাজায় তাহলে ওই লাইট অন করে, আগে কিন্তু একটা অভ্যেস হতো, কেন ওই ছোট চিটকিনি দিয়ে আমরা দেখতাম কে এসছে, কিন্তু তার আগে লাইটটা জ্বালিয়ে দিতাম। আমার মনে আছে আমি ছোট ছিলাম, মা বাবা তাই করতো, কিন্তু মানে লাইটটা জ্বালিয়ে একটু অন্ধকার থাকতো তখন, মানে বিল্ডিংয়ে ফ্ল্যাটে বা যা কিছু এলাকায়, তো ওই কি হোল দিয়ে দেখতো কে এসছে, কিন্তু লাইট জ্বালিয়ে যদি আপনি দরজাটা খোলেন তাহলে হয়তো কিছু আলো ঢুকতে পারে। আলো, আপনি সেই জায়গাটা অন্ধকার রাখবেন না, বিশেষ করে কেউ যদি আপনার বেল বাজাচ্ছে বা কেউ ঢুকতে চলেছে। আর যদি দরজার বাইরে যদি একটা লাইট সব সময় জ্বলতে থাকে ছোট্ট 0 পয়েন্টটা, তাহলে তো খুবই ভালো। তার মানে দরজা খুললেই আলো ঢুকবে আপনার ঘরে, আপনার সংসারে। দরজা খুললে সামনে কোনো দেয়ালে যাতে কোনো আয়না না থাকে, অনেকে অভ্যেস আছে দরজা খুললেই সামনে আয়না, যে ভালোটা ঢুকছে ঘরের মধ্যে সেটা হয়তো আবার বেরিয়ে যেন না যায়, সেই আয়নাকে ধাক্কা দিয়ে। এটাই যুক্তি, এটাই যুক্তি। বরঞ্চ শাস্ত্র বলে যদি সেখানে যদি কিছু লাগাতেও হয় তাহলে একটা জঙ্গলের একটা রাস্তা, যে রাস্তাটা চলে যাচ্ছে মানে ভেতরে, যাতে ঘরের মধ্যে কিছু যদি শুভ বা মঙ্গল যদি ঢোকে সেটা যাতে ঘরের মধ্যে সুষ্ঠুভাবে প্রবেশ করে। একটা রাস্তার ছবি, এটা আমি সব সময় মনে করি যে আমি আমার সদর দরজার দিকে আমি পিট করে কোনোদিন কোনো কাজ করব না বা বসবো না। কেউ যদি আমার বাড়িতে আসে সে করতে পারে, কিন্তু আমি করব না সেটা। এখন আমি যে আপনার সঙ্গে কথা বলছি দরজাটা কিন্তু ওই দিকে, মানে আমি দরজাকে কোনোভাবে দেখছি, আমার পেছনে কিন্তু কোনো দরজা নেই। কেন বলে নাকি
পিঠের পেছনে দরজা থাকলে এবং আপনি যদি সেই জায়গায় বসে থাকেন বা শুয়ে থাকেন, তাহলে কিন্তু শত্রু আপনার ওপরে কিন্তু ওয়ার করতে পারে। শাস্ত্রের কথা, আমার কথা না। আর যেটা আমি আমার প্রত্যেক বাড়িতেও করে রেখেছি, সেটা হলো খাবার জায়গা, শুধু ডাইনিং টেবিল হলে ভালো, না থাকলেও যেখানে বসে, মানুষ তো একটা জায়গায় বসে খায় জেনারেলি, যারা 10টা জায়গায় বসে খায় আমি সেটাকে ঠিক মনে করি না। কেননা বলে না, প্রত্যেক কাজের একটা স্থান আছে আপনার বাড়িতে, সে রান্নাঘর হোক, টয়লেট হোক, পুজোর স্থান হোক, সব কিছু একটা জায়গা আছে। কাজে খাবারও একটা জায়গা আছে। আপনি মাটিতে বসে খান, আপনি চেয়ারে বসে খান, টেবিলে বসে, সেটা একটা জায়গা। সেই জায়গায় আমি যখন পড়েছিলাম, আমি যখন নিজে আমার ঘরের মধ্যে ডাইনিং টেবিলের পাশে আয়না একটা বড় লাগিয়েছিলাম, যাতে ডাইনিং টেবিলের রিফ্লেকশন ওই আয়নার ওপরে যাতে পড়তে পারে। আমি পড়েছিলাম সেটা করলে সৌভাগ্য নাকি ডবল হয়। সত্যি ভাই, আমি মানি, কেন প্রমাণিত টিপ, মানে শাস্ত্রের কথা, কথার মধ্যে একটা যুক্তি আছে। আপনি যেখানে বসে খান তার রিফ্লেকশন যদি আয়নার মধ্যে পড়ে, হয়তো আপনার সৌভাগ্য ডবল হতে পারে। আরেকটা জিনিস দেখেছিলাম, রোজগার কম, চান যে রোজগারটা একটু ডবল হোক। মানে এটাও একটা একটা বাস্তুশাস্ত্রের একটা টিপ। আপনার যদি কোনো বাড়ির মধ্যে কোনো আয়না যদি থাকে, সে আয়নার ওপরে 10 টাকা বা 50 টাকার নোট আপনি আটকে দিন সেলো টেপে। বলে নাকি অর্থের পরিমাপটা ডবল হতে পারে। 10 টাকা লাগান, 5 টাকা লাগান, ওসব আজকাল 5 টাকার নোট পাওয়া যায় না, 10 টাকার পাওয়া যায়। করতে পারেন, একদম করতে পারেন। শোয়ার ঘরের দরজার দিকে পা করে দয়া করে ঘুমোবেন না, সোজাসুজি কোনাকুনি ভাবে ঘুমোতে পারেন, যাতে শুয়ে আপনি দেখতেও পারেন দরজাটা। কিন্তু সোজাসুজি পা করে শোবেন না, সেখানে একটা শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে আপনার মধ্যে, হতে পারে। এই কথাটা তো বারবার অনেকেরই কিন্তু বলা আছে। জলের জায়গা এবং আগুনের জায়গা পাশাপাশি প্রায় দেখা যায়, কিন্তু অনেক আপ দেখবেন এল শেপটে করা আছে। কিন্তু যারা করতে পারছে না তাদেরকে বলা হয় যে আগুনের জায়গা অর্থাৎ স্টোভ এবং জলের জায়গায় মাঝামাঝি একটা কাঠের একটা ছোট্ট টুকরো অ্যাটাচ করে দেবেন, মানে লাগিয়ে দেবেন, পার্মানেন্ট লাগিয়ে দেবেন। তাতে কি হবে আমি বলছি। জলটাকে সে কাঠ অ্যাবজর্ব করবে, জল দিলেই তো গাছ হয়, কাঠ, আর সেই কাঠ অগ্নি তৈরি করে। আপনি কাঠকে পুড়িয়ে দিলে তো অগ্নি হয়। তো দুটো জিনিসই আপনার বজায় থাকলো। আর যদি সেটা না থাকে, তাহলে জল অগ্নিকে কি করতে পারে, নিভিয়ে দিতে পারে। আর রান্নাঘরের আগুন মানেই কিন্তু সংসারের, বাড়ির সৌভাগ্য। বলে না, अरे भाई भगवान करे चूल्हा जलता रहे, चूल्हा जलता रहेगा भाई, लेकिन पानी साथ में होगा तो पानी उसको बुझा भी तो सकता है। কিন্তু মাঝখানে যদি একটু কাঠ থাকে, তাহলে সেই জলটা কাঠ অ্যাবজর্ব করে নেবে এবং কাঠ আগুনকে জ্বলতে মদত করবে।
অনেক এই ধরনের শাস্ত্র অনুসার অনেক এই জাতীয় বাস্তু টিপস আছে। মানুষের শরীর খারাপ হতেই পারে, কিন্তু বলে নাকি যেদিকে আপনার মাথা থাকে রাত্রিবেলা শোবার সময়, তার বাঁ দিকে বা তার ডান দিকে যদি একটা গ্লাস এর মধ্যে জল যদি থাকে, ওটাকে ঢাকবেন না, ওটা রাখুন না, আপনি হয়তো কিছুটা উপকার পাবেন। কিছুটা উপকার পাবেন। জলটা ঢাকবেন না, কিন্তু সেই জলটা আপনি নাও খেতে পারেন। আরেকটা কথা, সকালে সবাই উঠি, খাট থেকে উঠি, ডান পাটা আগে ফেলবেন মাটিতে, ডান পা, রাইট, so that everything what happens during the day is right. এটাও একটা শাস্ত্রের কথা, কথার মধ্যে যুক্তি আছে। আমি রাইট পা ফেললে হয়তো সেই দিনটা আমার রাইট যেতে পারে। হ্যাঁ দর্শক, বাড়িতে সব জায়গায় দয়া করে ঠাকুর রাখবেন না। আমার মন বলে তাতে দারিদ্রতা বাড়ে। কারণ আমি একবার একজন ঠেলা চালাতো, তার বাড়িতে গিয়েছিলাম, ছোট্ট বাড়ি ছিল তার, চারটে দেয়াল, আর দেখলাম যে প্রত্যেক দেয়ালে খুব কম না করে 50টা ঠাকুর ক্যালেন্ডার ঝুলছে। আমি তাকে বললাম, তুমি দয়া করে একটা ক্যালেন্ডার শুধু লাগাও, নয়তো ঈশান করে, নয়তো পূর্ব দিকে, যে কোনো দেবী বা দেবতা যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। আমি বললাম, ভাই তোমার সেই সামর্থ্য নেই যে তুমি 100টা দেবী দেবতাকে তুমি প্রসন্ন করবে তোমার ঘরের মধ্যে। সে আমার কথা শুনে আজকের ডেটে সে কিন্তু ঠেলা চালায় না, সে ঠেলা চালাচ্ছে না, সে টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে। ছোট্ট কথা বললাম, কথাটা তো অতি সত্য। আমি যদি ঘরের প্রত্যেক দেয়ালে যদি একটা ঠাকুর যদি আমি টাঙিয়ে দিই, আরে ঠাকুরের তো একটা স্থান আছে রে বাবা, ঈশান কোণ আছে, পূর্ব দিক আছে, আপনি সেখানে রাখুন আর ঢেকে রাখুন। আমরা নিজেও তো নিজেকে, যখন আপনি পুজো করছেন না, আসনটাকে একটু ঢেকে রাখুন। আরে যদি একটা ফ্রেমও থাকে সেটাও তো মানুষ ঢাকতে পারে। ঠিক আছে, আপনার ঘরে হয়তো আসনটা নেই, অনেকের আছে সামান্য পর্দা লাগিয়ে দিলে, পুজোর সময় পুজোর টাইমে খুলে নেবেন, কোনো অসুবিধাই নেই। আমি বললাম না, যে কোনো, আমি অনেকবার জিজ্ঞেস করি বাচ্চা কোথায় বসে পড়ে, না যেখানে ইচ্ছে বসে পড়ে। ওটা যুক্তির কথা হলো না, সে একটা জায়গায় বসে পড়বে। আর চেষ্টা করবে পিঠটা তখন পূব দিকে যেন থাকে, সূর্য যেন উঠবে, সেও হয়তো লেখাপড়াতে সেইভাবে হয়তো উঠতে পারে। এই কিছু কিছু ব্যাপার আছে, ছোট ছোট ব্যাপার, যেটা মানুষ করতে পারে, এমন নয় যে করতে পারে না। তারপর তো বাস্তুর প্রতিকার আছেই, অনেক আছে। যদি ঠিক মতো সেই সব মঙ্গল সামগ্রী, বাস্তুর সামগ্রী যদি ঘরের মধ্যে যদি রাখা হয়, বিশ্বাস করে, অবশ্যই বিশ্বাস করে। আর একটা শাস্ত্র তৈরি হয়েছে, কিছু কিছু একটা তো ভিত্তিতে তৈরি হয়েছে রে বাবা। হয়তো আপনারা এবার এখন যে গুগল যদি করেন হয়তো পেয়ে যাবেন। রামায়ণ বলে নাকি রাজা দশরথ থা, রাম কা পিতাজি, ওনার বাড়িতে একটা বাস্তু দোষ ছিল, সেই দোষের কথাটাও লেখা আছে।
উত্তর পশ্চিম কাটা ছিল না, কি একটা ব্যাপার ছিল। কেননা যখন মহাপণ্ডিতরা যখন বসলো, এরা কি করে হলো এত, राजा दशरथ का सुपुत्र स्वयं विष्णु भगवान राम 14 बছর वनवास हो गया, इसका कारण क्या था? कारण वही था वास्तु दोष राजा दशरथের বাড়িতে। আমার কথা বিশ্বাস না থাকলে আপনি গুগল করে দেখতে পারেন। আমি পড়েছি বলে আমি আপনাকে বলছি, আমি তো আর তখন ছিলাম না ওদের বাড়িতে। দেখুন ভাই, সহি হো গলত হো ও আলাদা চিজ, আমি সঠিক, অন্তত ওই যে বলে না সঠিক পথে চলা, সব ক্ষেত্রে সঠিক পথে মানে চলা, আমি মনে হয় আপনাকে কিছু না হলে আপনাকে কিছু আপনাকে শান্তি বা আরাম দেবে। আপনাকে কিছু কিছু ব্যাপার যদি আপনি মেনে চলেন, ইটস ইউর ওয়ে অফ লাইফ। আপনি অনেকরা আছেন, আপনি দেখবেন সত্যিকারে তারা বলে, দাদা আমি জীবনে কোন একটা জিনিস করি না, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি। মানে আমি বলিনি, কিন্তু এক একটা লোক আছে, কিন্তু তারা জীবনে হয়তো খুব বেশি ধনী হয়নি, কিন্তু জীবনটা একটা শান্তিভাবে কিন্তু কেটেছে। তারা একটা পথ বেছে নিয়েছে এবং সেই পথে চলেছে তারা, সে যা কিছু হোক। भाई यार झूठ नहीं बोलना, ऐसे भी लोग हैं। অনেকরা আছে অনেক কিছু মানে, মঙ্গলবার মানে, শনিবার মানে, বৃহস্পতিবার মানে, অনেক আমি জানি। বলে দাদা 21 বছর হয়ে গেল আমি ডেলি সকালে হনুমান চালিসা পড়ি। আচ্ছা, আমার মানে একটা আমি কথাটা শুনিয়েছি আপনাদেরকে। আমার একটা খুব সেটজির সঙ্গে একবার দেখা হয়, আমার কাছে এসেছিল দেখাতে, কোনো কারণে এসেছিল, মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে আমি জানি না। তো লোকটা সত্যি ধনী বোঝাই গেল। হ্যাঁ দাদা আপনি কাকে মানেন? বলে দাদা আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি খুব ছোটবেলা থেকে শুধু একটা দেবীর আমি পুজো করি। তখন আমার মাথায় স্ট্রাইক করলো না যে কোন দেবীর কথা বলছে। আমি বললাম কোন দেবী দাদা ভাই? বলে আমি লক্ষ্মী মার শুধু আরাধনা করেছি, ওনাকেই শুধু মেনেছি। সেই লোকটা কিন্তু আজকে মানে আমি সত্যি বলতে আমি হাসি পেয়ে গেলাম যে লোকটা সত্যি মা লক্ষ্মী ছাড়া কাউকে চেনেই না। বলে দেখুন আমার পকেটেও মা লক্ষ্মী রয়েছে, আমার বাড়িতেও, আমার অফিসে, আমি মা লক্ষ্মী ছাড়া কাউকে চিনি না ভাই, আমি শুধু ওনারই পুজো করি। আর সত্যি বলতে লোকটা কোন জায়গা থেকে কোন জায়গায় যে উঠে গেল জীবনে কল্পনাই করা যায় না। একটা সিস্টেমে চলেছে, কিন্তু ওই যে যেদিন থেকে লক্ষ্মী পুজো করছে, যেদিন থেকে মানে যেদিন থেকে সে সেইভাবে মেনেছে, এমন নয় যে পরের দিনে ধনী হয়ে গেছে না, কিন্তু পথটা তো পেয়ে গেল। এবার যা হবে হবে, একটা বিশ্বাস নিয়ে তো এগোলো রে বাবা। আর বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু दूर। मैं बोला ना, मैं कभी कभी सोचता हूँ ना, मैं भगवान, माता रानी, যে কোনো দেবী দেবতা, এগুলো কি মানুষের বিশ্বাস, কিন্তু হ্যাঁ ওই বিশ্বাস আমার মন বলে, আমার অভিজ্ঞতা বলে এক জায়গায় রাখতে হবে, একভাবে রাখতে হবে। বলে না শুধু বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস। আমি নড়ব না,
অনেকের দেখি তো আমার ঠাকুর কি করেছে, কিছুই করেনি, বাস হয়ে গেল, তার আর কিছু হবে না, বিশ্বাসটাই নেই, আর কি করব। আমি এগুলোকে বিশ্বাস করি না, আমি ওগুলোকে বিশ্বাস, আরে মত করো ভাই, কে তোমার সঙ্গে জোরজস্তি করছে? তুমি নিজেকে কি প্রমাণ করছো বলে যে তুমি কোনো দেবী বা দেবতা বা ধর্ম বা শাস্ত্রকে মানো না? তাতে কি বয়ে গেছে ভাই? কার কি গেছে? কিছুই যায়নি। এমনও লোক আছে না যে হ্যাঁ দাদা অমুক লোকের কাছে গিয়েছিলাম, অমুক লোক অমন একটা তাবিজ দিয়েছে, একটা পাথর দিয়েছে, বিশ্বাস করুন দাদা সেদিনের পর আমি তাকাইনি পেছন দিকে। লোক আমার কাছে হাজার হাজার লোক, আমার নিজের ক্লায়েন্ট এসছে এত বছর, তাদের বিশ্বাস আমার প্রতি, মাতাজির প্রতি। এটা এক সময় ভাবি, আমি তো বললাম না, এক একটা লোক এমন মানে ধনী হয়ে গেছে, আমি কল্পনা করি এই প্রতিকার যেটা ওদের দিয়েছিলাম আমি নিজে করিনি কেন, মানে মনের মধ্যে এই খটকা লেগে যায়। তখন মনে হয় না, এটা ওদের আমার প্রতি বিশ্বাস, ওরা এতটাই বিশ্বাস করে আমার কাছে এসছে এবং মেনেছে যেটা বলেছে, সেই বিশ্বাসটা তাদেরকে ওই দেখুন কোন জায়গায় নিয়ে গেছে। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি। কথা তো চলতে থাকবে ভাই। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কোলাঘাট থেকে বলছি। আচ্ছা, কোলাঘাট থেকে। দিদি কার সম্বন্ধে জানবেন? আমি আমার স্বামী সম্বন্ধে জানতে চাই। ওনার নাম কি? না এত হাল্লা হচ্ছে, কথা বলতে পারবো না, সরি। একটু শান্তিতে, পেছনে অনেক লোক আওয়াজ করছে, এগুলো শান্তিপ্রিয় কাজ ভাই। হ্যাঁ, পেছনে আওয়াজ, হাল্লা গুল্লা, আমার মনোযোগটা অত স্ট্রং নয়, আমি চাই শান্তি পরিবেশ। এবং পেছনে প্রচন্ড আওয়াজ শুনছিল। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বীরভূম জেলা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা দাদা, কার সম্বন্ধে জানবেন? আমার জিজ্ঞেস নম্বর। জন্ম তারিখ জানা আছে বাবু? হ্যাঁ জানা আছে। বলো। 12/3/1991। 12/3/91। জন্ম সময় বলো বাবু। তোমার জন্ম সময় হচ্ছে সকাল 8:10। আচ্ছা, 8:10 সন্ধে তো? সকালে। ও সকালে 8:10। জন্মস্থান কোথায়? বীরভূম? বোলপুর। বীরভূম তো? হ্যাঁ, বীরভূমের বোলপুর শহর। আচ্ছা, যেন মন বলছে বাড়িটা নিজেদেরই, তাই তো? হ্যাঁ, বাড়িটা নিজেরই। লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল বাবু? লেখাপড়া ডিস্টার্ব মানে ধরুন ওই উচ্চ মাধ্যমিকের পর একবার ব্রেক করেছে। আমি সেটাই বললাম, লেখাপড়াতে বাধা পড়েছিল তো? হ্যাঁ পড়েছিল। যেন মন বলছে বর্তমান ডেটে কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই? সরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছি আমি। কিন্তু পার্মানেন্ট এখনো কি হওনি? না, পার্মানেন্ট হয়নি। বাস কথাটা আমি বললাম, হওনি। হ্যাঁ, আমি তোমাকে বললাম তুমি পার্মানেন্ট হওনি বাবু। পার্মানেন্ট না হওয়ারই সম্ভাবনা বেশি। যাই হোক, যেন মন বলছে 97 ইন বন তো, বিবাহ এখনো হয়নি? 91 এ বন। ও 91, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিবাহ হয়ে গেছে? না, বিয়ে হয় না। বিয়ে আমি
তার আগে প্রশ্ন করলে, বিবাহকে এখনো হয়নি। ঠিক আছে, হবে 2025 বা 26-এর মধ্যে বিবাহ নিশ্চিত। আচ্ছা 25 এবং 26-এর মধ্যে বিবাহ নিশ্চিত, এবং পাত্রী বীরভূম জেলা হবে, তোমার জেলারই মেয়ে হবে। আচ্ছা। বলো তোমার কি কি প্রশ্ন আছে, বলো বাবু। আপনার স্যার, আমি যে একটা চাকরিটা যে করছি, এই চাকরিটা কি কোনই স্যার মানে ভবিষ্যৎ কিছু আছে বা কি পার্মানেন্ট? না না, আমি অলরেডি বলে দিয়েছি ওটা জীবনে পার্মানেন্ট হবে না। আচ্ছা আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ওখানে তোমার বেশ কয়েক কলিগও আছে যারা বহু বছর হয়ে গেল, মানে হয়তো তোমার কিছু পরিচিত ওখানে লোকও আছে যাদের বহু বছর হয়ে গেল, তারা কিন্তু পার্মানেন্ট হয়নি। হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, না ঠিক 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 স্যার। একটু যেন শরীরের ধ্যান রেখো বাবু তুমি একটু, হ্যাঁ। শরীরের মতো রাতে ঘুম টুম একদম হচ্ছে না। বলো তুমি, মানে 91 ইন বন, তোমার 32, 33, 34 বছর বয়স, তুমি বলছো তোমার ঘুম হচ্ছে না। তোমার দুদিন পর তো তোমার ঘুমের জন্য ট্যাবলেট পর্যন্ত খেতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ট্যাবলেট খেতে হয়তো। দেখো আমি জানতাম কি, না আমি কি বললাম তোমাকে, ট্যাবলেট খেতে হতে পারে, এবং এমনও টাইম আসবে তুমি ট্যাবলেট ছাড়া ঘুমোতে পারবে না। আমি তোমাকে প্রথমেই তোমাকে সতর্ক করে দিলাম। একটু ধ্যান রেখো বাবু শরীরে। আর বলো বাবু, হ্যাঁ স্যার। আর কিছু? আর বলছিলাম স্যার, ওই যে আমার কি স্যার এই চাকরিটা কি করবো কি না স্যার? চাকরিটা না করে ব্যবসা করলে কিছু উপকারী হবো? তুমি ব্যবসা করতে চাও কি না, দাঁড়াও একটু বলে দিচ্ছি, তাও বলে দিচ্ছি। নবংশ, হ্যাঁ তুমি ব্যবসা করতে পারো, 100% করতে পারো, কিন্তু এই বছরে, এই ইংরেজি বছরে নয়, 2025 পয়লা বৈশাখের পর তোমার ব্যবসার যোগ আরম্ভ অবশ্যই হবে। আর কি নিয়ে ব্যবসা করবো কিছু বলেন, কি সংক্রান্ত ব্যবসা, মানে কোন ব্যবসা করে ভালো হবে আর কি? সিংহার প্রিয় কসমেটিক্স হতে পারে, জামা কাপড় হতে পারে, লোহালক্কড় হতে পারে, এই কটা জিনিসই চোখে একটু পড়ছে। এই কটা জিনিস চোখে একটু পড়ছে, কিন্তু আমার মন বলছে হবে, ব্যবসা হবে। এই বছরে হবে না, এই ইংরেজি বছরে, কিন্তু সামনে বছরে হবে। ঠিক আছে? হবে ভাই, কেননা সপ্তমপতি শুক্র মীন রাশির, এবং সেটা নবমশতেও কিন্তু মীন রাশি, অর্থাৎ বর্গোত্তম। जब एक প্ল্যানেট রাশি এবং নবমশতে একই রাশি নিয়ে যদি একটা গ্রহ যদি রাশি লগ্ন চক্র এবং নবমশতে যদি একই রাশিতে যদি বসে থাকে, সেটাকে আমরা বলি বর্গোত্তম। সেটা প্রচন্ড স্ট্রং হয়ে যায়। সেটা মীন রাশিতে শনি যাবে সামনে বছরে 30শে মার্চের পর প্রবেশ করবে কুম্ভ থেকে মীন, তখন ছেলেটার বিয়ে হবে। যার জন্য আমি বললাম বিয়ে এখনো হয়নি, 90 হয়ে যাই হোক। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? স্যার আমি খানাপুর বিশাল থেকে বলছি, মহুয়া গঙ্গোপাধ্যায়। বলো মহুয়া, কার সম্বন্ধে জানবে? নমস্কার, আমার সম্বন্ধে একটু জানা। জন্ম তারিখ বলো মহুয়া। আমার বাড়ি, আমার যা শ্বশুর বাড়ি। জন্ম তারিখ বলো। ও আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ হচ্ছে 23শে ফেব্রুয়ারি 1977। এক মিনিট, 23শে ফেব্রুয়ারি 77। সময় যদি বলো মহুয়া। সময় 6টা। সকাল না বিকেল? সকাল সকাল 6টা। সেটা বলতে হয়। জন্মস্থান কোথায়? তারকেশ্বর, ওই বদ্দিপুর তারকেশ্বর। হ্যাঁ, হুগলি। হ্যালো। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও ভাই। আচ্ছা আচ্ছা। এত তুমি ব্যস্ত কেন? কুম্ভ লগ্ন এবং তোমার মেষ রাশি, কুম্ভ লগ্ন মেষ রাশি, কুম্ভ লগ্ন মেষ রাশি। দাঁড়াও একটু, রবিটা একটু দেখে নি।
বিবাহ ক বছর হলো? আমার এই 24 বছর, মানে 2000 সালে বিয়ে হয়েছে। আচ্ছা, এবং মার্চে। বিয়ের পরবর্তীকালে কোনো কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ, আমার বিবাহের পরবর্তীকালে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আরে বাবা, কন্যা সন্তান হয়েছে তো, আমি সেটাই জিজ্ঞেস করলাম, আমি তো ছেলের ব্যাপার বলিনি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে লেখাপড়া তোমার কিছুটা ডিস্টার্ব করেছিল। লেখাপড়া ওই বিয়ের পর আর এগোতে পারিনি আর কি। আরে ভাই, তুমি বিয়ে করে আমি কি সেটা জানি যে তুমি এগোতে পারলে না? আমি তো বললাম লেখাপড়া ডিস্টার্ব করেছিল, বললাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমার মন যেন বলছে কর্তা তোমার কোনো সরকারি চাকরি হয়তো করেন না। না, উনি সরকারি চাকরি করেন। পোস্টিংটা বাড়ি থেকে একটু সময় দূরে? হ্যাঁ দূরে তো? হ্যাঁ, দূরে দূরে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। হ্যাঁ, তোমার শরীরটাও খুব একটা যে ভালো যায় তা কিন্তু নয়। না, একদমই না, কিছু না কিছু লেগেই থাকে। আর মনে হয় তুমি হাউসওয়াইফ, বাড়িতেই থাকো, তাই তো? হ্যাঁ, আমি বাড়িতেই থাকি, আর মানে বাড়িতেই পড়াই, টিউশনি পড়াই। টিউশনি পড়া, মনে হচ্ছে টিউশনি ব্যাপার বহু বছর ধরে করছো এবং করবে, এটাও তোমাকে আমি বলে রাখলাম। এই কাজটা তোমার চলবে কিন্তু। 10 বছর। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি প্রশ্ন, কি বলো? প্রশ্ন স্যার, আমাকে একটু বলুন না। আমার সমস্যা বলতে আমার পায়ের সমস্যা শুরু হয়েছে মোটামুটি 6-7 মাস ধরে। আমার এরকম কখনো থাকেনি। একদম একদম নিচের অংশটা আমার খুব সমস্যা আর কি চলছে। মানে কিসের? পা। ও, পা নিয়ে, মানে শারীরিক সমস্যা তো? হ্যাঁ। দাঁড়াও একটু বলে দিচ্ছি। আর এমনি শরীরে রক্ত কম। আমি তোমার শরীরকে নিয়ে অলরেডি বলে দিলাম। তা আমি তোমাকে একটা কথা, দুটো কথা বলবো। প্রথমত, যে ব্যথা বেদনায় তুমি ভুগছো সেটা কিছু পরিমাপ অবশ্যই কিন্তু থেকে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো ভয়ের কোনো কারণ তেমন কিছু দেখছি না। ভয়ের কারণ দেখছি না মৌয়া। আচ্ছা আচ্ছা স্যার। কিন্তু কিছু পরিমাপ ব্যথা বেদনা থাকবে, ঠিক আছে? আচ্ছা, धन्यवाद। तो घड़ी का काटा बोल रहे जाना पड़ेगा, और আবার মুলাকাত খুব শিগগিরই সামনে। প্রত্যেক বৃহস্পতিবার তো সরাসরি আসি, আর সারা দিন তো চলতে থাকে সঞ্জয় দা এই চ্যানেল ওই চ্যানেল, সকাল বিকেল দুপুর রাত মধ্যরাত, यूट्यूब फेसबुक इंस्टाग्राम, কোনো কিছু বাদ নেই। तो बस छोटा सा एक लाइन का माता जी का भजन करके आज का प्रोग्राम जो है खत्म होगा। मेरे नैना बरस गए, दर्शन को तरस गए। मेरे नैना बरस गए, दर्शन को तरस गए। ओ मैया रे, कब से बैठा हूँ दर्शन की मन में आस लिए। कब से बैठा हूँ दर्शन की मन में आस लिए। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার মনের শান্তি, কিভাবে জানাবো আমরা তার সঠিক দিশা। বিশ্বায়নের যুগে মানুষের কাছে আজ এত সময় নেই যে তীর্থযাত্রা বা পূজা আর্চা করে মনের শান্তি খুঁজে পেতে পারে। সে এতই ব্যস্ত। সকাল থেকে সন্ধে অবধি চলে অস্তিত্ব রক্ষার লড়াই। আবাল